বিজনেস তো কাঁথি শহরে লাখো খানি বিজনেস আছে কি নেই? কাঁথি শহরে, কাঁথি টাউনে কয়েক লাখ বিজনেস চলছে, কয়েক হাজার দোকান, তাই তো? তো আমরা কি সেই বিজনেসে আসি, না একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি বিজনেসে আসি? মানছেন তো? এটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি বিজনেস তো, কারণ মানুষের লাইফ চেঞ্জ হতে পারে এই বিজনেসটা করলে। আমার লাইফ চেঞ্জ হয়েছে, এখানে অনেকের লাইফ চেঞ্জ হয়েছে। তো যাদের লাইফ চেঞ্জ হয়নি, তো তাদের জন্য আজকে এই ওয়ার্কশপ। তো আপনারা এটা মাথায় নিন যে এটা একটা অপরচুনিটি, তাই তো, সুযোগ। তো এরপরে স্লাইডে যাব। কি লেখা আছে দেখুন, বাংলায় লেখা আছে, পারলে কিছু কিছু নোট করতেই পারেন, ঠিক আছে? যেটা মনে হবে ভালো নোট করতে পারেন। আমি কয়েকটা কোশ্চেন এখানে লেখা আছে। আপনারা এই হলের মধ্যে যতজন বসেছেন, সবাই কি আপনাদের আর্থিক দিক দিয়ে কি আপনারা সন্তুষ্ট? টাকার দিক দিয়ে, ফিনান্সিয়ালি সবাই কি স্যাটিসফাইড? যদি স্যাটিসফাইড হতাম তাহলে এখানে কেউ আসতাম না। আমার মনে হয় না এখানে কেউ 2 লাখ, 5 লাখ, 10 লাখ মান্থলি কেউ রোজগার করে। আছে কেউ? আছে? কেউ নেই। সবাই ফিনান্সিয়ালি প্রবলেমে আছে। তাই তো আমরা এখানে শিখতে এসেছি লাইফটাকে চেঞ্জ করার জন্য। তো আর্থিক কষ্ট সবাই আছে? হাত তুলুন, কোনো লজ্জা নেই। আর্থিক কষ্টে সবাই আছেন তো? হাত তুলুন। আর্থিক কষ্টে সবাই আছেন, ঠিক আছে? তাহলে এই বিজনেসটা শিখতে হবে, করতে হবে, তাই তো? এই বিজনেসটা কি আর্থিক সমস্যাকে দূর করবে তো? তো আর্থিক কষ্টে সবাই আছে। স্বাস্থ্য দিক দিয়ে আপনি বা আপনার পরিবার কিংবা আপনার কাছের মানুষজন কি ভালো আছেন? নিজেকে কোশ্চেন করুন। হেলথ, হেলথ কি আমার সবার ঠিক আছে? এই হলে যতজন বসে আছি, যদি চলে যান কোনো ডক্টরের চেম্বারে বা কোনো ল্যাব টেস্টে, আপনি যদি শরীরটাকে এক্সামিন করেন, কিছু না কিছু রোগ আমাদের শরীরে ধরা পড়বে, নাকি না? আমরা কি কেউ হেলথ দিক দিয়ে কেউ ওয়েলদি আছি বা হেলদি আছি? নেই। এটা স্বীকার করতে লজ্জা আছে কি? সবাই কিন্তু শারীরিক কোনো না কোনো প্রবলেমের শিকার। তাহলে আমরা কেউ শারীরিক দিক দিয়ে কিন্তু কেউ সুস্থ নেই, যেটা একটা ফিট পার্সন বলে। কোনো অ্যাথলেটিক বা কোনো ক্রিকেটার বা কোনো ফুটবলার, ওরা কিন্তু শারীরিক দিক দিয়ে ফিট, আমরা কিন্তু আনফিট। স্বীকার করছি। আমাদের যদি এখন কেউ যদি বলে 5 কিলোমিটার আপনারা দৌড়ে যান, যেতে পারবো? 1 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু হাঁপাবো। কিন্তু কোনো খেলোয়াড়, কোনো ফুটবলার বা কোনো অ্যাথলেটিক্সকে যদি বলা হয় 5 কিলোমিটার 10 কিলোমিটার দৌড়ে যেতে পারবে? কেন? কেন? তারা হেলথ দিক দিয়ে যথেষ্ট ফিট। তাহলে আমরা কিন্তু আনফিট। দেখুন, বিজনেস তো হবে, বিজনেসের আগে কিছু কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আমরা বলি কি স্বাস্থ্যই সম্পদ, তাই তো? তো আমাদের স্বাস্থ্যই যদি ভালো না থাকে তো বিজনেস করবো কি করে? করা যাবে? যাবে? তাহলে আমাদের ফিট হতে হবে। তো আমরা সবাই কিন্তু আনফিট আছি, তো ফিট হতে হবে। আপনি যে কাজটা করছেন তাতে আপনার কি স্বপ্ন পূরণ হচ্ছে? আপনারা যে প্রফেশনে যারা আছেন, কেউ বিজনেস করছেন, কেউ জব করছেন, তাই তো? কেউ হাউসওয়াইফ আছেন বিভিন্ন প্রফেশনে। তো আপনারা যে প্রফেশনে আছেন, আপনাদের স্বপ্ন কি পূরণ হবে ওই প্রফেশনে? আগামী 5 বছর 10 বছর কাজ করলেও, এই প্রফেশনে আপনারা এখন কাজ করছেন, আগামী 5 বছর 10 বছর পরেও যদি ওই কাজটাই করেন, আপনাদের স্বপ্ন কি পূরণ হবে? হাত তুলুন যদি হয়। যে যে কাজ করছেন মোদিকের বাদে, হবে কি স্বপ্ন পূরণ? সম্ভব? সম্ভব নয়। তাহলে স্বপ্ন পূরণ কারোর এখানে হয়নি, বা ছোট ছোট হয়তো হয়েছে, আগামী দিনে বড় আছে, সেটা পূরণ হয়নি। যে কাজটা করছে তাতে হওয়া সম্ভব নয়, তাই তো? আচ্ছা, আপনি কি আর্থিক ও সময় স্বাধীনতা পেতে পেরেছেন, যাতে করে নিজের ইচ্ছে মতো কেনাকাটা, ভ্রমণ ইত্যাদি করতে পারবেন? মানে আমরা কি ফিনান্সিয়ালি ভাবে এতটাই কি স্ট্রং আছি যে নিজের ইচ্ছার মতো চাইলে এক্ষুনি বিদেশ চলে যাবো, এক্ষুনি থাইল্যান্ড, ব্যাংকক ঘুরে আসবো? কাঁথিতে এতগুলো শপিং মল আছে, এক্ষুনি নিজের ইচ্ছা মতো নিজের ফ্যামিলিকে নিয়ে এটা 10,000 20,000 টাকার একটা শপিং করে আসবো। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটা সোনার দোকান আছে, কানিস। এটা সোনার দাম এখন কত?
10 গ্রাম সোনার দাম 1 লাখের উপরে। পারবেন চাইলে এক্ষুনি ঘরের মানে ম্যাডামকে নিয়ে গিয়ে সোনার দোকান থেকে 10 গ্রাম 20 গ্রাম সোনা কিনে আনতে? ক্ষমতা আছে? আছে? নেই। কিন্তু এই কাঁথির বুকে অনেকের ক্ষমতা আছে। তাহলে সোনা দোকানগুলো চলছে কিভাবে? চলছে তো? এত বড় স্টাফ মেনটেন করছে, এত ওকে স্যালারি দিচ্ছে, চলছে তো? তাহলে কেউ না কেউ কোটিপতি লাখপতি কাঁথিতে আছে। তাহলে আমরা কি সেই লাখপতি কোটিপতি দলে আছি? নিজেকে কোশ্চেন করুন। চাইলেই কি ইচ্ছা মতো শপিং করতে পারবেন? গোল্ড কিনতে পারবেন? ইচ্ছা মতো ভ্রমণে যেতে পারবেন? পারবেন না। তাহলে সবগুলোই না। উত্তর না আসছে তো? এবার জোরে বলুন দেখি না। না বলতে লজ্জা? ঠিক আছে। আরে আপনি যে কাজ করছেন তাতে সঠিক সম্মান পাচ্ছেন? আমি যে কোশ্চেনগুলো করছি বা যে স্লাইডে দেওয়া আছে সবগুলো মানে রিলেট করতে পারছেন কি আপনারা? না কোনো খুব অসুবিধা হচ্ছে? সিম্পল বাংলায় দেওয়া আছে, আমি ভেঙে ভেঙে বলছি। আপনি যে কাজ করছেন অধিকার ছাড়া তাতে কি আপনি ফেলিসিয়েশন বা সম্মান পাচ্ছেন? পাচ্ছেন না তো? তাহলে সম্মানের অভাব আছে। কারোর কাছে দেখবেন প্রচুর টাকা আছে, এবার এই কাঁথি শহরেই আছে, প্রচুর ধন সম্পত্তির মালিক, কিন্তু সম্মান পায়? পায় সঠিক সম্মান? পায় না। টাকা থাকলেই যে আপনি সম্মানিত হবেন সেটা কিন্তু নয়। কি বলছি? বুঝতে চলো ঠিক বলছি? টাকা থাকলে কি সম্মান পাওয়া যায়? সামনে আপনাকে বাবু বাবু বলবে, কিন্তু পেছনে আপনাকে দুর্নাম করবে। টাকা থাকলে সম্মান আসে না। তো সম্মান পেতে সবাই চাইছি? সম্মান পেতে কি সবাই চাই? হাত তুলুন তো। সম্মান কারা কারা পেতে চান? সম্মান পেতে সবাই চাইছি? ঠিক আছে। আপনি যে কাজ করছেন তাতে কি কোনো সমাজ সেবামূলক কাজ হচ্ছে? আমরা তো হিউম্যান বিং, শুধু নিজে খাবো, নিজে পড়বো, নিজে ভালো থাকবো, এটা কি আমাদের চাওয়া উচিত? দেশের দশের সেবা করা উচিত, মানুষের জন্য কিছু ভাবা উচিত। তো আপনি যে প্রফেশনে আছেন, মানুষকে ভালো করতে পারছেন বা মানুষের কিছু সেবা করতে পারছেন, সমাজ সেবামূলক কাজ পাচ্ছেন কি আপনার প্রফেশনে থেকে? হয়তো পাচ্ছেন, আমার জানা নেই। নিজেকে কোশ্চেনটা করুন। আপনার লাস্ট খুব ভাইটাল একটা কোশ্চেন, আপনি কি ফ্যামিলি সিকিউরিটি বা সুরক্ষা দিতে পারছেন? আপনি যে কন্ডিশনে বর্তমান আছেন বা আগামী 10 বছর পরে আপনার ফ্যামিলি কি ফুল সিকিউর? কি মনে হয়? ফুল সিকিউর? যদি এক্ষুনি কোনো হেলথ এমার্জেন্সি আসে, আপনি প্রথমে ধরুন দারুয়া হাসপাতালে নিয়ে গেলেন, লোকাল যে হসপিটাল আছে, তারপরে যদি আপনাকে রেফার করে দেয় যে কলকাতা নিয়ে যান, হার্টের বাইপাস সার্জারি হবে, কোনো অপারেশন হবে, 10 লাখ টাকা লাগবে, বের করতে পারবেন? পারবেন কি? 20 লাখ টাকা লাগবে, কি করবেন তখন? তখন কি করবেন? রোগীকে মেরে ফেলবেন না বাঁচাবেন? টাকা জোগাড় করবেন। জোগাড়টা কিভাবে করবেন? যদি ব্যাংকে থাকে তো তুলে আনবেন, ব্যাংকে যদি না থাকে কি করবেন? জায়গা সম্পত্তি বিক্রি করতে হবে। তো কি করতে হবে বলুন? বিক্রি করতে হবে, কারণ আমার কাছের মানুষকে তো আমরা হারাতে পারবো না যে কোনো মূল্যে। আমার ঘরে যদি সোনাদানা থাকে বিক্রি করবো, জায়গা সম্পত্তি যদি ঘর বাড়ি থেকে বিক্রি করবো। এরকম বহু মানুষ করেছে, হ্যাঁ কি না? করেছে তো, নিজের প্রিয়জনকে বাঁচাতে ঘর সম্পত্তি বিক্রি করেছে। তো আমি সেই কারণেই কোশ্চেনটা করছি, লাস্ট যে কোশ্চেনটা, এটা কিন্তু খুব ভাইটাল। আপনার ফ্যামিলির যদি কোনো এমার্জেন্সি আসে, 10 লাখ 20 লাখ 5 লাখ টাকার প্রয়োজন হয়, আপনি কি সেই মুহূর্তে কোনো কিছু না ভেবে, কাউকে হাত না পেতে করতে পারবেন? যদি সম্ভব তো ঠিক আছে, ওয়েল এন্ড গুড। যদি না পারছেন তাহলে ভাবুন আপনার সিচুয়েশনটা কি এখন আছে। কারণ কখন বিপদ আসবে, কখন কি সমস্যা আসবে বলে কই আসবে? আসবে না। মানুষ এই আছে এই নেই। আমরা এখনই কথা বলছি, মিটিংয়ে আছি, হল থেকে বেরিয়ে যদি আমাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাদের কয়েক সেকেন্ডে কিন্তু আমরা উপরে। তো একবার ভাবুন, তাহলে আমাদের ফ্যামিলি সিকিউরিটি দেওয়া প্রয়োজন তো? সবার প্রয়োজন তো। ফ্যামিলি সিকিউর নয়, আমরা কিন্তু এই আনি এই দিন আনি দিন চলে যায়, এই তো এইভাবে জীবন কাটছে তো, ঘরটা লেখা প্রবাহে এই দিন আনি দিন খাই চলে যায়। কিন্তু ভাবতে তো হবে
যে আমার বাড়ির বাচ্চা ও কি সিকিউর, আমার যদি কিছু হয়ে যায়, আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা ও কি সিকিউর, আমার বাবা মা ও কি সিকিউর, ভাবতে হবে তো। তো আমাদের ফ্যামিলি সিকিউরিটি করার দরকার আছে, হ্যাঁ কি না? দরকার আছে। চলে যাবো পরের নেক্সট স্লাইডে। দেখুন, খুব ভালোভাবে দেখুন, এখানে একটা পয়সা দিয়ে একটা ছবি ড্র আছে। 1960 সালে একটা ফ্যামিলি মেনটেন করতে কত টাকা লাগতো? 100 টাকা। 1980 সালে সেটা গিয়ে দাঁড়িয়েছে কত? 1000 টাকা। 2000 সালে সেটা দাঁড়িয়েছে 10,000 টাকা। 2020 সালে 50,000। 2030 সালে সেটা কত? 1 লাখ। আর 2040 সালে জিজ্ঞাসা ছিল। স্ট্রাকচারটা ঠিক দেওয়া আছে তো? এইভাবেই তো বাড়ছে ইনফ্লেশন রেট, যেটাকে বলে ইকোনমি, যেটাকে বলে যে প্রতি 20 বছর অন্তর কিন্তু ইনফ্লেশন রেটটা কিন্তু এইভাবে বাড়ছে, গ্রো করছে। এবারে ভাবুন 2030 সালে যদি 1 লাখ টাকা ফ্যামিলি এক্সপেন্সে খরচা হয়, সেই টাকা কি আমাদের কাছে আছে বা রোজগার করার সুযোগ আছে ইন ফিউচার? 2030 1 লাখ ছেড়ে দিন, আমি 50,000 ধরলাম। আপনি যে বর্তমান অবস্থায় আছেন, যদি 50,000 টাকা রোজগার 2030-এ একটা ফ্যামিলি মেইনটেনেন্স করতে লাগে, সেটা কি আমার দ্বারা সম্ভব? আমি কি করতে পারছি? ওই প্রসেসে কি আমি আছি? হ্যাঁ কি না? আছি? কেউ নেই। তাহলে 2040-এ কি হবে? 1 লাখ এখানে দেওয়া আছে 2030, 2040-এ 2 লাখ 5 লাখ হবে তো? এটা বলছি না যে লাক্সারি লাইফস্টাইল, এটা নরমাল একটা ফ্যামিলি মেইনটেনেন্স করতে যেটা লাগে সেই খরচাটা দেওয়া আছে। তো সেটা কি আমার কাছে আছে? নেই তো। তাহলে আমার ফ্যামিলি এক্সপেন্স যদি 2030 সালে 40 সালে 1 লাখ 2 লাখ টাকা লাগে, তাহলে সেই টাকা খরচ করার মতো আমার তো ক্যাপাসিটি থাকা দরকার। সেটা আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশন থেকে কি আমি করতে পারছি? নিজেকে কোশ্চেন করুন। যদি না পাচ্ছি তাহলে কি হবে? তাহলে তো প্রবলেম তো। তারপর যদি এখন যুদ্ধ চলছে, আমরা সবাই জানি, তাই তো? যুদ্ধ চলছে, যে কোনো মুহূর্তে লকডাউন হতেই পারে, হ্যাঁ কি না? যে কোনো মুহূর্তে হতে পারে। আচ্ছা, যদি ভাবুন করোনা কাল যদি আবার ফিরে আসে, কি হবে? যারা দিন আনে দিন খায় বা যারা জবে আছে, সরকারি চাকরি যারা আছে ঠিক আছে, তাদের সিকিউর একটা টাকা আসছে সামথিং, আর যারা প্রাইভেট সেক্টরে আছে বা যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থাটা কি হতে পারে? যদি ভগবান না করে আবার কোনো লকডাউন চলে আসে, যুদ্ধ চলছে, শোনা যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা এমার্জেন্সি লকডাউন আসতেই পারে, তাহলে আমার ফ্যামিলি চলবে কিভাবে? করোনা কাল আমরা সবাই পেরিয়ে এসেছি, কিন্তু আমরা সবাই ওয়াকিবহাল। করোনার সময় কি হয়েছিল? বহু মানুষের জব চলে গেছে, খেতে পায়নি, অনেকে মারা গেছে, সুইসাইড করেছে, বহু বিজনেসম্যান তাদের বিজনেস ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমরা সবাই জানি। সেরকম এমার্জেন্সি পিরিয়ড কিন্তু এখনো আসছে। একটু ভেবে দেখবেন, যে কোনো মুহূর্তে কিন্তু এমার্জেন্সি লকডাউন সরকার ঘোষণা করতেই পারে। তো বি প্রিপেয়ার্ড, ঠিক আছে? এরপরে স্লাইডে যাব। আচ্ছা, আমাদের সবার স্বপ্ন আছে তো? হাত তুলুন দেখি কার স্বপ্ন আছে। সবাই হাত তুলে নিন। স্বপ্ন সবার আছে? দেখেন তো, যে যার স্বপ্ন যে যার আলাদা, তাই তো? আচ্ছা, কিছু স্বপ্নের এখানে লিস্ট করা আছে। দেখুন, স্বপ্নের সার্কেলটা অনেক বড়। তার মধ্যে কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ছেলে মেয়ের লেখাপড়া, বিদেশ ভ্রমণ, জুয়েলারি, পোশাক আশাক, শৌখিন আসবাবপত্র, সমাজসেবামূলক কাজ, নিচে ছবি দেওয়া আছে। এটাই তো মানুষের একটা স্বপ্ন থাকে, নাকি না? থাকে তো তখন বাবু? থাকে তো এগুলো। এটা দামি গাড়ি হবে, ঘরে বাক্স ভর্তি সোনা থাকবে, ব্যাংক ব্যালেন্স ভালো থাকবে, একটা ভালো ঘর হবে, থাকে তো? ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করতে যাবে, প্রতি বছর একবার দুবার করে বিদেশ যাব, স্বপ্ন থাকে। কিন্তু পূরণ কি হয়? হয়? এখানে যতজন আছি পূরণ হয়? স্বপ্নই থেকে যায়। একজন মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে, আবার জেগে জেগে স্বপ্ন দেখে। তুমি স্বপ্ন দেখলে কি বাস্তব হয়? স্বপ্ন দেখে গেলাম, কিন্তু স্বপ্নের জন্য যেটা করা দরকার সেটা যদি না করি,
শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে গেলাম, হবে? হবে? মুখের কি বানা হয়, হবে? হবে না। তাহলে স্বপ্নের সার্কেলটা অনেক বড়। তাহলে ভ্রমণ করার জন্য কি লাগবে? ইনকাম। ইনকামের সার্কেলটা দেখুন ছোট, ছোট তো 4-10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 1 লাখ। আমরা কেউ তো এখানে কোটি কোটি নয়, আমরা এখানে কেউ মিলেনিয়ার নেই যে মাসে 5 লাখ 10 লাখ রোজগার করছি। যারা মাসে 5 লাখ 10 লাখ রোজগার করছে, 20 লাখ রোজগার করছে, তারা এটা অ্যাচিভ করতে পারে। তো আমরা কি সেই জায়গায় যেতে পারি না? পারি তো। তার জন্য স্বপ্ন থাকতে হবে তো। স্বপ্ন আসে তো সবার। স্বপ্ন না থাকলে তো কিছুই হবে না। সে মোদি কেয়ার কেন? আপনি যে এখানে এসেছেন, বাড়ি যাবেন, সেটাও যদি আপনার টার্গেট না থাকে, আপনি যেতে পারবেন? পারবেন না তো। তো স্বপ্ন সবারই আছে, কার ছোট কার বড়, কিন্তু বেসিক্যালি আমরা চাই এত কিছু কিন্তু পাই না। কেন? ইনকাম সার্কেলটা আমাদের ছোট। ইনকাম নেই তো। ইনকাম থাকলে তো আপনি দেশ ঘুরতে যাওয়ার কথা ভাববেন, বাড়ির গ্যারেজে একটা দামি গাড়ি রাখার কথা ভাববেন, তাই তো? ইনকামে যদি না থাকে, দেশ বিদেশটা অনেক দূরের কথা। দীঘা, পুরী, দার্জিলিং যেতে গেলে আমরা 10 বার ভাবি তো। আপনারা তো চাইলেই দীঘা না হলে এখানে কাছাকাছি যাওয়া যায়, কিন্তু পুরী দার্জিলিং যেতে গেলে আমরা কিন্তু ভাবি তো। বাঙালি ভাবে। বছরে নিশ্চয়ই 5 বার 6 বার আপনারা পুরী, দীঘা, দার্জিলিং যান না। বিদেশ তো সেখানে অনেক দূরে। তো আমরা তো চাই বিদেশ যেতে, স্বপ্ন তো আছে, কিন্তু ইনকামটা ছোট। নেক্সট স্লাইড। আচ্ছা, আজকে সমাজে যেভাবে খরচ বেড়ে চলেছে, খরচ মেনটেন করতে গিয়ে আপনারা কি কি সমস্যায় পড়ছেন? সমস্যায় পড়ছি আমরা সবাই। বাড়ির খরচ, ছেলে মেয়ের পড়াশোনার পিছনে খরচ, সে সংসার মেনটেন করতে গিয়ে আমাদের কি হচ্ছে? বিভিন্ন রকম লোন করতে হচ্ছে, তাই তো? হোম লোন, কার লোন, বিভিন্ন রকম লোন। এখন মহিলাদের সব বন্ধন লোন চলছে তো। মহিলারা কিন্তু মানে একদম সবাই দেখবেন লাইন দিয়ে লোন নিচ্ছে। বন্ধনে চলে যাবেন, লাইন দিয়ে লোন। তো লোনের জর্জরিত আমরা লোন নিয়ে, তাই তো? স্বীকার করছেন তো? সবাই কিন্তু লোন আছে, লোন চলছে। এবারে লোন নিলাম, শোধ করতে না পারলে কি হয়? শোধ করতে যদি না পারি কি হয়? প্রবলেমে পড়ি না? ঘর থেকে লুকিয়ে বেড়াতে হয়, ঘর ছেড়ে দিতে হয় তো। লোন যদি শোধ করতে না পারি, ব্যাংক ছাড়বে আপনাকে, ইএমআই বাড়তে থাকবে, ইএমআই পর ইএমআই, ইন্টারেস্ট পর ইন্টারেস্ট, সুদের পর সুদ। হয়তো আমি প্র্যাকটিক্যাল কথা বলছি তো। তো আমরা তখন কি হয়? আমরা তখন ঘর ছেড়ে দিই। তাহলে এখনকার মানে বাস্তব যেটা, যে আমরা বিভিন্ন লোনে কিন্তু জড়িত। লোনের মানে একটা জাঁতা বলে ফেসে আছি আমরা, তাই তো? তো লোন নিলে কি হবে? আমাদের হাই টেনশন, হাই প্রেসার, হাই সুগার, হার্ট অ্যাটাক, কিডনি, লিভার সমস্যা। স্বাস্থ্য ভালো থাকে কি? বিভিন্ন রকম চিন্তা থাকে মাথায়। আর পরিবারে কি হয়? অশান্তি। আপনি যদি ব্যাংক থেকে 10 লাখ 20 লাখ টাকা লোন নিয়েছেন, কি 5 লাখ 2 লাখ লোন নিয়েছেন, ঘরে একটা অশান্তি, তাই তো? যদি লোন ঠিক মতো শোধ করতে না পারছেন। তো দেখুন ছবিটা রিলেট আছেন কি? দেওয়া আছে কিছু ছবি। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাচ্চা ভালো নেই, বাচ্চার এডুকেশন ঠিক নেই, বিভিন্ন লোনের সমস্যায় আমরা জর্জরিত। তাই আমাদের ফ্যামিলি ঠিক মতো মেইনটেইন করতে আমরা পারছি না। ঠিক আছে? পরের স্লাইড দিন। আচ্ছা, বর্তমান 2025-এ পরিবার চালানোর জন্য 50,000 থেকে 1 লাখ টাকা লাগবে, তাই তো? 2026 যদি বলি 50,000 টাকা লাগবে। মানে এটা কোনো লাক্সারি নয়, আমি জাস্ট বলছি খেয়ে পরে বেঁচে থাকা। 50,000 টাকা লাগে যদি ভালোভাবে থাকতে চান। তারপরে কি আছে? এই রোজগারটা করার জন্য আপনাকে কি করতে হবে তাহলে? চাকরি বা ব্যবসা, তাই তো? রোজগার করার সুযোগটা কি আছে? হয় জব, নাহলে ব্যবসা। আচ্ছা, চাকরি পেতে গেলে কি কি লাগে? চাকরি পেতে গেলে 12 বছরের একটা স্কুলে পড়াশোনা করতে হয়। তারপরে কি লাগে? 4 বছরের কলেজ এডুকেশন লাগে।
তারপরে কি লাগে? 2 বছর বিশ্ববিদ্যালয় এডুকেশন বা 3 বছর ডিপ্লোমা ডিগ্রি বা 2 বছরের কোনো এমবিএ কোর্স। তারপরে কি লাগে? 8 থেকে 10 বছরের একটা ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। সব মিলিয়ে কত? 30 থেকে 35 বছর একটা সময় লাগে, তাই তো? ঠিক বলছি? যখন চাকরির কোনো ইন্টারভিউ দিতে গেলে আমার এইসব কোয়ালিফিকেশন থাকার পরে, আমার যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে, আমার যদি এত এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, তখন আপনাকে ইন্টারভিউতে সিলেক্ট করা হয়, তাই তো? যাকে তাকে তো ইন্টারভিউতে সিলেক্ট করা হয় না, বা যাকে তাকে জবে নেওয়া হয় না। যদি ভালো জব পেতে চাইছেন, 30 থেকে 50,000 টাকার জব, তাহলে আপনার এতগুলো কোয়ালিফিকেশন লাগবে। সময় লাগবে কত? 30 থেকে 35 বছর। তারপর একটা ভালো চাকরি, ভালো প্যাকেজের চাকরি আপনি পাবেন। আপনার ছেলে মেয়েকে তো পড়াচ্ছেন, অনেকেই আমরা পড়াচ্ছি, তাই তো? ছেলে মেয়েকে এইসব কোয়ালিফিকেশন গুলো কিন্তু তৈরি করছি ছেলে মেয়ের মধ্যে। তবে গিয়ে আপনাদের ছেলে মেয়ে বা আমাদের ছেলে মেয়ে বা আমাদের পরবর্তী প্রজন্ম যে জবটা পাবে 30 থেকে 50,000 বা 1 লাখ বা বছরে 10 লাখ টাকার প্যাকেজ, তার জন্য কিন্তু এতগুলো কোয়ালিটি লাগবে, ঠিক বলছি? তারপরে কিন্তু আপনাকে কোনো কোম্পানি জব দেবে। কারণ আগে কিন্তু আপনার মুখ দেখে জব দেবে না, প্রাইভেট সেক্টরে গেলেও কিন্তু আপনাকে বাজিয়ে নেবে। তো এত কিছুর পরে আমি জব পাবো, জব ধরো পেয়ে গেলাম, সেই জবটা কি আমার থাকবে? গ্যারান্টি আছে কোনো? প্রাইভেট সেক্টরে জবের কোনো গ্যারান্টি আছে? আপনি যদি টার্গেট পূরণ না করতে পারেন, কাজটা সঠিক টাইমে আপনি দিতে না পারেন, প্রজেক্টটা সঠিক টাইমে যদি আপনি আপনার বসকে না হ্যান্ডওভার করতে পারেন, আপনার জবটাও কিন্তু সিকিউর নয়, নো গ্যারান্টি। প্রাইভেট সেক্টরের কথা বলছি। আর সরকারি চাকরি তো আমি আসছিই না, কারণ সরকারি চাকরি এত সহজে পাওয়া যায় না। সরকারি চাকরি পেয়েও বহু হাজার হাজার ছেলে মেয়ে সরকারি চাকরি চলে গেছে। বর্তমান দিনের পরিস্থিতির কথা বলছি, ধর্ণা দিচ্ছে শহীদ মিনারের নিচে। তাহলে সরকারি চাকরিও চলে যাচ্ছে, সেখানে প্রাইভেট চাকরি তো কোনো গ্যারান্টি নেই। পরের স্লাইড। আচ্ছা, এবারে আসছি ব্যবসা। চাকরির কথা বললাম, ভেরি ভেরি টাফ। তাহলে ব্যবসা কি সহজ? কি মনে হয়? সহজ? সহজ? ব্যবসাও তো কঠিন। কি কি লাগে দেখুন ব্যবসা করতে। ধরুন এখানে একটা আপনি আপনার ছেলে মেয়েকে বা আপনি নিজে এখন যদি ব্যবসা খুলেন, কি ব্যবসা খুলবেন? আপনি কি ফুটপাতে আলু পেঁয়াজ দেবেন, দোকান লাগাবেন? বা রাস্তার উপরে চপ মুড়ি দোকান লাগাবেন? মান সম্মানে লাগবে তো, তাই তো? একটা মিনিমাম সফিস্টিকেট বিজনেস, একটা কাপড়ের দোকান, একটা মোবাইল দোকান করবেন তো? করতে গেলে কি লাগে দেখুন। একটা মোবাইল দোকান যদি খোলেন, কত লাখ টাকা লাগবে? 10 থেকে 15 লাখ টাকা লাগবে, এর নিচে হবে? একটা ন্যূনতম মোবাইল দোকান যদি খুলতে যাই 10 থেকে 15 লাখ টাকা লাগবে, ঠিক বলছি? শুধু 15 লাখ টাকা নয়, প্রত্যেক মাসে ঘর ভাড়া আছে। তারপরে কি লাগবে? সময় দিতে হবে। দোকান ধরে আপনি খুলেছেন, দোকান তো খুলতে হবে, কতক্ষণ টাইম লাগবে? মিনিমাম 12 থেকে 14 ঘন্টা। সেখানে তো আপনি ওই জব করার মতো 6 ঘন্টা 8 ঘন্টা দিতে পারবেন না, কখনো সম্ভব? যে বিজনেসম্যান, সে ডিউটি যেভাবে দেওয়া হয়, জব যেভাবে করা হয় 10টা 5টা, কোনো দোকান কি কাঁথি শহরে 10টা 5টা পর্যন্ত খোলা থাকে? সকাল 7টায় খুলছে, রাত 10টায় বন্ধ হচ্ছে। কতক্ষণ টাইম দিচ্ছে? আমার ঘরেও একটা বিজনেস আছে, আমার বাবা সকাল 8টা থেকে যায়, রাত 10টা পর্যন্ত দোকানে বসে থাকে। একটা বিজনেসম্যান হতে গেলে 10 থেকে 12 ঘন্টা আপনাকে দোকানে বসতে হবে, সময় দিতে হবে। তারপর কি লাগে? ট্রান্সপোর্ট খরচ আছে, স্টাফ পেমেন্ট করতে হবে, ইলেকট্রিক বিলের খরচা আছে, কম্পিটিশন আছে। আপনার যে শহরে থাকেন বা কাঁথি শহরে, ধরুন একটা মোবাইল দোকান খুলেছেন, কি কাপড়ের দোকান খুলেছেন, আপনার ধরুন ব্যবসাটা ভালো চলছে, আপনাকে দেখা দেখি অন্যজন কপি করে ওই বিজনেসটা খোলে তো। এখন কাঁথি শহরে আমি মোবাইল দোকানের কথা যদি বলি বা কাপড়ের দোকানের কথা যদি বলি, আজ থেকে 5 বছর আগে কি এত দোকান ছিল? ছিল না। এখন দেখবেন মোবাইলের দোকান হয়তো কয়েকশো মোবাইল দোকান আছে। শপিং মল তো একটা থেকে এখন 10টা শপিং মল। তাহলে হাই কম্পিটিশন, কম্পিটিশন প্রচুর। বিজনেস করলে কি যে আপনি একচ্ছত্র বিজনেস করবেন এমনটা নয়, যে আপনি একাই রাজা আর কেউ নেই। আপনার মতো অনেকেই আছে, আপনার ব্যবসা ভালো চললে আপনার পাশে দোকান সে লাগিয়ে দিবে, সেটা কাপড়ের দোকান হোক, মোবাইল দোকান হোক, যে কোনো দোকান হোক, ঠিক বলছি?
তাহলে কম্পিটিশন প্রচুর। তারপরে কি আছে, কোনো স্বাধীনতা নেই। ইচ্ছা করলে আপনি দোকানটাকে বন্ধ করতে পারবেন? পারবেন কি? 365 দিন আপনাকে দোকান খোলা রাখতে হবে। ঘরে শুয়ে থাকলে ইনকাম হবে? ধরুন আপনার বিজনেসে আপনি 10 লাখ 20 লাখ ইনভেস্ট করেছেন, অথচ ঘরে শুয়ে আছেন, দোকান বন্ধ, ইনকাম জিরো। আসবে কি ইনকাম? কখনো পসিবল নাকি? কোনো বিজনেসম্যান দোকান বন্ধ, শাটার বন্ধ, তার স্টক আছে ধরুন 10 লাখ 30 লাখ 50 লাখ 1 কোটি টাকা স্টক দোকানে পড়ে আছে, অথচ দোকানদার ঘরে বসে আছে, ইনকাম আসবে? জিরো, তাই তো? 100% রিস্ক আছে তো। আপনি দোকান খুললেন, টাইম দিলেন, যদি বিক্রি না হয় রিস্ক তো। আর যদি কাঁচামালের ব্যবসা হয় তাহলে তো আরো রিস্ক, তাই তো? তাহলে রিস্ক আছে। তারপরে কি হতাশা, মানসিক অবস্থা, চিন্তা, দুশ্চিন্তা। কোনো গ্যারেন্টি নেই যে আপনি বিজনেসটা খুললে বিজনেসটা চলবে। আমি কাঁথি শহরেরই কথা বলছি, আজ থেকে 10 বছর আগে যে দোকান খুলেছিল, আজকে সেই দোকানদার নেই, সেই বিজনেস নেই, বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় শপিং মল দাঁড়িয়ে গেছে। ঠিক বলছি? কাঁথিতে এখন মিনিমাম 10-15টা শপিং মল। তাহলে সেখানে কোনো না কোনো দোকান চলছিল তো এর আগে, ওই দোকানটা বন্ধ হয়েছে, তাই শপিং মলটা হয়েছে, তাই তো? তাহলে কি কোনো গ্যারেন্টি নেই যে আপনি দোকানটা খুলেছেন বা কোনো ইনভেস্টমেন্ট করেছেন 10 লাখ 20 লাখ 15 লাখ, টাইমও দিয়েছেন, সবকিছু ঠিক আছে, বাট দোকানটা আপনি চলবে যে বা সেল যে হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তাহলে রিস্ক তো 100% নয়, 200% রিস্ক, কোনো গ্যারান্টি নেই। তখন কি হবে? হতাশা, দুশ্চিন্তা বাড়ছে। এটা হচ্ছে ব্যবসার পরিস্থিতি। এই পরিস্থিতিতে অনেকেই আছে, যাদের ব্যবসা আছে তারা জানে। এরপরে স্লাইড। আচ্ছা, এর আগে আচ্ছা, ইন্ডিয়ার ইকোনমিস্ট রিপোর্ট, এটা রিপোর্ট আমি দেখাবো। সেই রিপোর্টে কি বলছে, ভারতবর্ষের মানুষের গড় ইনকাম কত সেটা একবার দেখে নেব। আমরা কোন লেভেলে আছি সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এরপরের স্লাইডে। দেখুন আমরা কোন লেভেলে আছি, এরপরের স্লাইড দেখুন। এর আগে রিপোর্ট বলছে, কি লেখা আছে? এভারেজ ইনকাম ইন্ডিয়াতে কত টাকা? 32,000 টাকা পার মান্থ রোজগার। এটা আমি বলছি না, এটা ইকোনমিক রিপোর্ট বলছে। তাহলে অ্যানুয়াল ইনকাম কত? 3,84,000 টাকা। ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্স রিপোর্ট বলছে, ইকোনমি রিপোর্ট বলছে যে মানুষ এভারেজ ইনকাম 32,000 টাকা করছে। তাহলে ইয়ারলি ইনকাম করছে 3,84,000 টাকা। এটা বর্তমান রিপোর্ট। এভারেজ মানুষ এই ইনকামটাই করছে 32,000 টাকা, তার উপরে নয়। ঠিক আছে, নেক্সট স্লাইড। আচ্ছা, 32,000 টাকা ইনকাম এভারেজ মানুষ করছে। আচ্ছা, এবারে মিলেনিয়ার কত জন আছে ভারতবর্ষ সেটাও জানতে হবে। মানে পার মান্থ 1 লক্ষ টাকার উপরে রোজগার, আমি তো আমরা মিলেনিয়ার বলি। তো স্যার মিলেনিয়ার দলে কত জন আছে? হাউ মেনি পার্সেন্টেজ অফ পিপল আর্ন 1 লাখ পার মান্থ অর মোর ইন ইন্ডিয়া? এটা ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স রিপোর্ট বলছে। কত পার্সেন্ট আছে? অ্যাপ্রক্স 1%। আমাদের দেশের, ভারতবর্ষের সংখ্যা কত? জনসংখ্যা 140 কোটিকে ছাড়িয়ে গেছি। চায়নাকে আমরা এরপরে হয়তো ছাড়িয়ে দেবো। সেখানে বলছে, ইকোনমি রিপোর্ট বলছে মিলেনিয়ার
আছে কত পার্সেন্ট মানুষ? 1%, যারা মাসে লক্ষ টাকা রোজগার করে। এভারেজটা 1%। এবারে ভেবে দেখুন বাকি 99.99% মানুষ কি করছে। আমি যদি বলি 99% মানুষ রোজগার ওই 30-32 হাজার, তাও নয়, 30-32 হাজার টাকাটা এভারেজ, তো দেখা যাবে 70-80% মানুষ করছে, বাকি 20% তো সেটাও না। তাহলে ইন্ডিয়ার ইকোনমি এতটাই খারাপ এখন যে মিলেনিয়ার মাত্র 1% লোক। ভেবে দেখুন 1 লক্ষ টাকা রোজগার করে মাত্র 1%, 140 কোটি জনসংখ্যার মধ্যে। তাহলে খুব খারাপ অবস্থা। ইনকাম অনেকেই করে, তাই তো? এই হলে যতজন বসে আছেন সবাই ইনকাম করছে, কোনো না ভাবে করছে, কোনো না কোনো ওয়েতে ইনকাম করছে। ইনকাম করার দুটো রাস্তা হয়। প্রথমে আমি বলে দিয়েছি জব আর বিজনেস, বলেছি। আচ্ছা, জব আর বিজনেস যারা করছে সেই ইনকামটা কি ইনকাম বলতে পারবেন কেউ? না? আচ্ছা, রাইট, অ্যাক্টিভ ইনকাম, ঠিক বলেছেন। আচ্ছা, এখানে দুটো ভাগ করা আছে, দেখুন, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম ভাগ করা আছে, দুটো ভাগ। অ্যাক্টিভ ইনকাম কারা করছে, প্যাসিভ ইনকাম কারা করছে? প্যাসিভ ইনকাম আপনারা জানেন অনেকে, কারা নতুন শুনছেন, ধরুন প্যাসিভ ইনকামটা কি নতুন শুনছেন? সবাই জানে প্যাসিভ ইনকামটা কি? জানে না কে প্যাসিভ ইনকামটা কি? হাত তুলুন, লজ্জার কিছু নেই, মানে শেখার জন্য এসেছি। জানেন না তো? আর কে জানেন? সবাই কি জানেন প্যাসিভ ইনকাম কি? তাহলে আদৌ কি তারা বিজনেসম্যান? এটা আগে জেনে জানাবেন আজকে। এটা আমারও ভুল ধারণা ছিল, বাট আমি ধারণাটা ক্লিয়ার করে নিয়েছি। অনেকে আপনার পাশাপাশি বা আপনার ঘরের পাশে বা কান্ট্রি শহরে বা আপনি যেখানে থাকেন, অনেকে দোকানদার আছে, পাড়ার মোড়ে মোড়ে দোকান, যে কোনো দোকান হতে পারে, এনি কাইন্ড অফ বিজনেস। ওনারা বলেন আমি বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান, বলেন নাকি না? তাকে এই ভুল ধারণাটা ভাঙিয়ে দিবেন, আজকের পর থেকে এই ভুল ধারণাটা ভাঙাবেন, জেনে যান। আচ্ছা, যদি বিজনেসম্যান হয়, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, তাকে এবার জিজ্ঞেস করবেন, আচ্ছা আপনি যদি বিজনেসম্যান হন, তাহলে আপনার দোকান যদি 7 দিন বন্ধ থাকে, আপনি ইনকাম পাবেন? পাবে? যত বড় বিজনেসম্যান হোক, যত বড় দোকান থাকুক, এগরা বলুন, কাঁথি বলুন, রামনগর, দীঘার প্রচুর দোকানদার আছে, ঠিক আছে, অনেকে কোটিপতিও আছে। তাকে একবার জিজ্ঞেস বলে, নিজেকে গর্ব করে আই এম এ বিজনেসম্যান, তাকে বলবেন যে আপনি যদি এত বড় বিজনেসম্যান, তাহলে আপনার দোকান যদি 7 দিন বন্ধ থাকে, আপনার 1 টাকা রোজগার করতে আপনি পারবেন? তাহলে কি করে নিজেকে বলছেন বিজনেসম্যান? আদৌ কিছু বিজনেসম্যান বলুন? কিন্তু এই কাঁথির বিজনেসম্যান আছে। আমি উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। চিন্তামণি মন্ডল নাম শুনেছি? লাইক এ বিজনেসম্যান। চিন্তামণি মন্ডলের এখানে হিরো শোরুম আছে, উনি না গেলেও বিজনেস চলছে, গেলেও চলছে। উনি আসেন, 1 ঘন্টা থাকেন, চলে যান, তার স্টাফ চলছে, কাজ করছে। তাহলে ওটা একটা সিস্টেমে চলছে। যে বিজনেসটা একটা সিস্টেমে আছে, মালিক না গেলেও কাজ হচ্ছে, ইনকাম আসছে, সেল জেনারেট হচ্ছে, দিস লাইক এ বিজনেসম্যান বা বিজনেস। আদার্স যে কাজ করছে সেলফ এমপ্লয়েড, এখানে দেওয়া আছে দেখুন সেলফ এমপ্লয়েড। তার মধ্যে আপনি দোকানদার, লয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার সবাই এই ক্যাটাগরিতে পড়ছে। জেনারেল সেলফ এমপ্লয়েড। কি বললাম? সেলফ এমপ্লয়েড মানে অ্যাক্টিভ ইনকাম। আপনি কোন চার্টার অ্যাকাউন্টেন্ট, মাসে 10 লাখ টাকা রোজগার, সিএ যে ট্যাক্স ফাইল করে, প্রচুর টাকা রোজগার, সে যদি তার ফার্মে না যায়, না তার অফিসে যদি না যায়, লক্ষ টাকা রোজগার আসবে পসিবল? যে ডক্টর, সে তার যদি চেম্বারে না যায়, ইনকাম আসবে? যে লয়ার, সে যদি কোর্টে না যায়, ইনকাম আসবে? সম্ভব কি? সম্ভব নয়। তার মানে তারা অ্যাক্টিভ ইনকাম করছে, কাজে গেলে পয়সা, না গেলে অক্কা, জিরো। আমি সে বড় লয়ার হতে পারি, চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারি, আমি কোনো ডক্টর হতে পারি, আমি কোনো বড় দোকানদার হতে পারি,
বা আমি কোনো ডক্টর হতে পারি, তাই তো? ইনকাম আসবে? সম্ভব? সম্ভব নয়। আর যারা দিন আনে দিন খায় তাদের কথা তো আমি বলছি না, কারণ ওরা কাজে না গেলে তো টাকা আসবেই না। কিন্তু মানে সরকল্ড যারা বড় লোক, সরকল্ড, আপনাদের পাশাপাশি অনেকে আছে, আমি উকিল, আমি বড় ডাক্তার, আমি বড় লয়ার, আমি বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আমি যদি আমার নিজের কাজের ক্ষেত্রে না যাই, আমার 1 টাকাও রোজগার আসবে না। তাহলে আমি অ্যাক্টিভ ইনকাম করছি না প্যাসিভ ইনকাম করছি? আমি করছি অ্যাক্টিভ ইনকাম, মানে অ্যাক্ট করলে ইনকাম। দিস ইজ লাইক এ অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কারা করছে তাহলে? এতক্ষণ তো বললাম অ্যাক্টিভ ইনকাম, তাহলে প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা কি? এটাও তো একটা ইনকাম। কি প্যাসিভ ইনকাম? কেউ বলতে পারবে কিভাবে প্যাসিভ ইনকাম আসে? একজন কেউ হাত তুলুন, কেউ যদি বলতে পারবে প্যাসিভ ইনকামটা কি, কিভাবে আসে বা কারা করছে? 5 থেকে 10% মানুষ কিন্তু এই পার্সেন্টেজে আছে, 5 থেকে 10%, বাকি 90 থেকে 95 মানুষ পার্সেন্টেজ কোথায় আছে? অ্যাক্টিভ। এটা আমি বলছি না, এটা স্ট্যাটিস্টিক রিপোর্ট বলছে 90 থেকে 95% মানুষ এই অ্যাক্টিভ ইনকামিং রোজ জুড়ে আছে, আর মাত্র 5 থেকে 10% মানুষ প্যাসিভ ইনকামটা করছে। কেউ আর কেউ আছে কি জানে প্যাসিভ ইনকামটা কি? আরে বলুন। কনভার্ট করতে পারে কিভাবে? না থ্রু নেটওয়ার্ক। যদি আমার ডাউনলাইনে 50 জন কি 100 জন থাকে, প্রত্যেকে যদি 2 ঘন্টা করে কাজ করে, তাহলে ওই 24 ঘন্টাটা মানে 400 ঘন্টায় কনভার্ট হতে পারে। সেক্ষেত্রে কি হয়? প্যাসিভ ইনকাম এটাই, যখন আমি আমার নেটওয়ার্কটাকে বাড়িয়ে ফেলেছি, কিন্তু দেখা গেল হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি অসুস্থ হয়ে 1 মাস বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার ডাউনলাইন কেউ না কেউ কোনো কাজ করেই যাচ্ছে, তো তার সেই বেনিফিটটা আমরা পেতে পারি। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আর একটা প্যাসিভ ইনকাম পায় কারা? না যারা সঙ্গীত শিল্পী। কিশোর কুমার মারা গেছেন, যে ওই প্যাসিভ ইনকামটা কিন্তু তার যে উত্তরসূরি আছে, তার একটা ক্যাসেট যদি মার্কেটে বিক্রি হয়, তার কিন্তু একটা পার্সেন্টেজ তার উত্তরসূরি এখন পাচ্ছে। সঙ্গীত শিল্পীর ক্ষেত্রে যেমন এরকম আছে, দেখা যাবে খেলোয়াড় সেরকম যদি কেউ থাকে, সেক্ষেত্রেও হয় যে আমি কাজে না গেলেও আমার রোজগারটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। একদম কারেক্ট, একদম কারেক্ট বলেছেন।